বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা হচ্ছে ভোলা। এই জেলাকে কুইন আইল্যান্ড অফ বাংলাদেশও বলা হয়ে থাকে। আপনি ভোলা আসলে আপনার কাছে মনে হতেই পারে আপনি কোনো এক উন্নত রাষ্ট্রে আছেন। তার কারণ হচ্ছে এখানে তৈরি করা হয়েছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ ওয়াচ টাওয়ার। এই টাওয়ারটির নাম হচ্ছে জ্যাকুব টাওয়ার। এই জ্যাকুব টাওয়ারের উপর থেকে বঙ্গোপসাগর, তেঁতুলিয়া নদী এবং চর কুকরিমুকরি কিছু অংশ দেখা যায়। ভোলা ভ্রমণের সবচেয়ে বেশি যে জায়গাটি আপনার মনে স্থান করে নেবে সেটা হচ্ছে চর কুকরিমুকরি। আমি শিওর এই চর কুকরিমুকরির সৌন্দর্য সুন্দরবনকে হার মানায়। এই চর কুকরিমুকরি ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য রয়েছে এখানে সরকারি উন্নত মানের গেস্ট হাউস। ভোলা ভ্রমণের এই পর্বে আমরা ভোলার এই প্রান্ত থেকে ওই প্রান্ত চষে বেড়াবো এবং ভোলা সম্পর্কে আপনাদেরকে একটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করব এবং ভোলা কোথায় যাবেন, কোথায় থাকবেন, কোন কোন পর্যটন স্পট ঘুরে দেখবেন সব কিছু নিয়ে আলোচনা হবে। সো সঙ্গে থাকুন। বন্ধুরা, আমাদের ভোলার উদ্দেশ্যে যাত্রা শুরু। আর এখন হচ্ছে লক্ষ্মীপুর মজু চৌধুরীহাট ফেরিঘাটে। এখান থেকে আমরা এই বৃষ্টির ভিতরেও দেখুন চারদিকে, এই বৃষ্টির ভিতরেও আমরা আমাদের যাত্রা শুরু। মোটরসাইকেলে করে যাব মিনিমাম 100 থেকে 150 কিলোমিটারের মতো। আমি সঠিক হিসাবটা বলতে পারবো না, তবে এই হচ্ছে আমাদের মোটরসাইকেল। এই যে মামা কষ্ট করতেছে। আমরা এই লঞ্চটি করে যাচ্ছি, ভোলা যাবে। দর্শক, বাংলাদেশের কোনো জেলার সাথে ভোলা জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই, তবে ভোলার মানুষের অন্য যে কোনো জেলা যাতায়াত করতে হলে তাদের লঞ্চ অথবা ফেরি সাহায্য নিতে হয়। আজকে আমাদের যাত্রা লঞ্চে করে। আমরা অনেকক্ষণ ফেরির জন্য অপেক্ষা করেছিলাম, কিন্তু সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এখানে সময় মতো ফেরি পাওয়া যায় না। তবে ফেরিতে ভোলা যেতে সময় বেশি লাগলেও ফেরি জার্নিটা কিন্তু অনেকটাই নিরাপদ। বন্ধুরা, আমরা এখন মেঘনা নদীর উপর দিয়ে ভোলার উদ্দেশ্যে রওনা হলাম। আর দুই সাইডেই সুন্দর সুন্দর চর দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাই। যারা ঢাকা থেকে ভোলা আসতে চান তারা সরাসরি ঢাকা সদরঘাট থেকে আপনারা ভোলা যাওয়ার লঞ্চ পেয়ে যাবেন। আর যারা চিটং থেকে আসতে চান তারা সরাসরি লক্ষ্মীপুর মজু চৌধুরী হাট হয়ে আপনি ভোলা ইলিশা ঘাটে যেয়ে নামতে পারেন। এখান থেকে লঞ্চে ভোলা ইলিশা ফেরিঘাট যেতে সময় লাগতে পারে 1 থেকে 1.5 ঘন্টার মতো। আর আপনি যদি ফেরিতে যান সেক্ষেত্রে সময় লাগতে পারে 3.5 ঘন্টার মতো। বন্ধুরা, কিছুক্ষণ আগেও কিন্তু চারদিকে আকাশে প্রচুর পরিমাণে মেঘ ছিল। এখন দেখুন আকাশের অবস্থা। কিছুক্ষণ আগেও চারপাশে নদীর দুই সাইডে, এটা হচ্ছে মেঘনা নদী, এই মেঘনা নদীর দুই পাশেই কয়েকটা চর দেখলাম। খুবই মনোরম পরিবেশ। ভোলা যাওয়া অবস্থায় যদি এত সুন্দর দৃশ্য দেখি, সেটা আসলে আপনাদের সাথে কিভাবে এক্সপ্রেস করব বুঝতে পারছি না। তো বন্ধুরা, আমরা মেঘনার প্রচণ্ড স্রোতের ভিতরেও 1.5 ঘন্টার ভিতরে পৌঁছে যাই ভোলা ইলিশা ফেরিঘাট। এই ইলিশা ফেরিঘাট থেকে ভোলা সদরের দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার। আমরা এখন ভোলা মেন সদরে যাব। চলুন যাওয়া যাক। আমরা পৌঁছে গেলাম ভোলা সদরে। এখন খাবো, চলো।
দাওয়া শেষ। যেহেতু প্রায় অনেকটুকু রাস্তায় আমরা মোটরসাইকেলে করে ভোলাতে এসেছি, আরও প্রায় 100 কিলোমিটারের মতো আমাদেরকে এই মোটরসাইকেলের সাহায্যে যেতে হবে। সেজন্য গাড়িটা এই সার্ভিসিং সেন্টারে সার্ভিসে দিয়েছি। দর্শক, আমরা এখন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দিকে এগিয়ে যাচ্ছি। আর ভোলা সদর থেকে চরফ্যাশন উপজেলার দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার। চরফ্যাশন যাচ্ছি তার কারণ হচ্ছে চরফ্যাশনে কিন্তু রয়েছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ওয়াচ টাওয়ার, যার নাম হচ্ছে জ্যাকুব টাওয়ার। যেহেতু আমাদের চরফ্যাশনে 2 দিন থাকতে হবে, সেজন্য আমাদের প্রথম কাজ হচ্ছে হোটেল বুকিং করা। চলুন এখানকার হোটেলগুলো দেখা যাক। দর্শক, ডাবল বেডের এই রুমটির পার ডে ভাড়া হচ্ছে 800 টাকা, আর সিঙ্গেল বেডের এই রুমটির পার ডে ভাড়া হচ্ছে 500 টাকা। আমার মতে ভাড়া কিন্তু তেমন একটা বেশি না। দর্শক, এই হোটেলটির নাম হচ্ছে মনপুরা হোটেল। আপনারা যারা চরফ্যাশন আসবেন আপনারা চেষ্টা করবেন এই হোটেলটি ভাড়া করার। তার কারণ হচ্ছে এই হোটেলের ব্যালকনি থেকে খুব সুন্দরভাবে পুরা ওয়াচ টাওয়ার এরিয়াটা দেখা যায়, আর হোটেলের অপর প্রান্ত থেকে পুরা চরফ্যাশন বাজার দেখতে পাবেন। তবে এই হোটেলে ওঠার আরেকটি অসুবিধাও আছে, সেটা হচ্ছে সারাক্ষণ রাস্তা দিয়ে যাওয়ার যানবাহনের আওয়াজ আপনাকে সহ্য করতে হবে। দর্শক, আমাদের হোটেল বুকিং শেষ। হোটেল ভাড়া 2 দিনের ভাড়া নিল মাত্র 1800 টাকা। যাই হোক, হোটেলের মান খুবই ভালো। হোটেল বুকিং করে আমরা এখন জ্যাকুব টাওয়ার সামনে আছি, দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ফ্যাশন স্কোয়ার। এই ফ্যাশন স্কোয়ারের পাশেই কিন্তু এই জ্যাকুব টাওয়ারটি তৈরি করা হয়েছিল। এই টাওয়ারটি নির্মাণের কাজ শুরু হয় 2013 সালের ফেব্রুয়ারি মাসে এবং এটির কাজ শেষ হয় 2018 সালে। এই টাওয়ারটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 20 কোটি টাকার মতো এবং এর উচ্চতা হচ্ছে 215 ফুট। চরফ্যাশনের স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল জ্যাকুব সাহেবের উদ্যোগে এই টাওয়ারটি নির্মাণ কাজ শুরু হয় এবং জ্যাকুব সাহেবের নামেই কিন্তু এই টাওয়ারটির নামকরণ করা হয়েছিল জ্যাকুব টাওয়ার। মাত্র 100 টাকার টিকিট কেটেই কিন্তু দর্শনার্থীরা এই টাওয়ারের একদম উপরে পর্যন্ত উঠতে পারবেন এবং ওঠার জন্য লিফটের ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, আমরা এখন আছি জ্যাকুব টাওয়ার ক্যাফেটেরিয়ার ভিতরে। ভিতরের পরিবেশটা দেখুন।
মামা, ও হচ্ছে আমার সবচেয়ে প্রিয় মামা। মামা বলুন, আপনার কেমন লাগছে বর্তমানে? অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। আচ্ছা, অনেক দারুণ, অনেক মজার। অনেক সুন্দর। আমাদের বাংলাদেশ মূলত এই জায়গার আসার প্ল্যানটা এই মামার ছিল। ব্যাপারটা সম্পর্কে খুব আইডিয়া কম ছিল, নেটে টুকটাক সার্চ করে ব্যাপারটা সম্পর্কে জানলাম। মূলত এই জায়গায় আসার সকল প্রস্তুতি এবং প্ল্যান কিন্তু এই মামারই। আর হচ্ছে এই আমার ছোট ভাই। হাই। ওকে, আমরা আগামীকাল একবার আসবো। এটা রাতের কারণে রাতে এই ক্যাফেটেরিয়ার ভিতরে বা এই ভিউ পয়েন্টটা দেখুন, যেটা এখন একরকম দেখাচ্ছে, বা যদি দিনের বেলা আসি তাহলে এখান দিয়ে পুরো চারপাশের এরিয়াটা দেখা যাবে। এটা মূলত 14 তলার উপরে। আর যদি কালকে দুপুরের দিকে আসি, চেষ্টা করব আপনাদেরকেও সম্পূর্ণ এরিয়াটা ঘুরে দেখানোর। আর এ হচ্ছে কফি শপ। দর্শক, এই হচ্ছে আমাদের হোটেল থেকে এই জ্যাকুব টাওয়ারের ভিউ। মোটামুটি এখান থেকে পুরা জ্যাকুব টাওয়ারটা খুব ভালোভাবে দেখা যায়। আজ হচ্ছে ভোলার চরপেশনের দ্বিতীয় দিন। আমরা আজকে এই জ্যাকুব টাওয়ারের সামনেটা দুপুরের পর আরেকবার উঠবো। আর বর্তমানে আমরা এখন সকাল সকাল বের হয়ে যাচ্ছি চরপেশনের আরেকটি পর্যটন স্পট, চর কুকরিমুকরি। চলুন যাওয়া যাক। দর্শক বন্ধুরা, আমরা এখন চরফ্যাশন থেকে চর কচ্ছপিয়া ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। চরফ্যাশন থেকে চর কচ্ছপিয়া ঘাটের দূরত্ব হচ্ছে প্রায় 20 কিলোমিটারের মতো। আর যেতে যেতে বলে দিই আপনারা কিভাবে ঢাকা থেকে আপনারা চর কুকরিমুখী ঘুরতে আসবেন। প্রথমে আপনারা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সাব্বির, কর্ণফুলী, টিপু, রাসেল এই ধরনের লঞ্চে করে চলে আসবেন ভোলা ঘোষেরহাট লঞ্চ টার্মিনাল। ডাবল কেবিনের ভাড়া নেবে 1600 টাকা, আর সিঙ্গেল কেবিন নেবে 800 থেকে 1000 টাকা। ঘোষেরহাট লঞ্চ টার্মিনাল থেকে আপনারা মোটরসাইকেল পাবেন চরফ্যাশন আসার, ভাড়া নেবে 150 টাকা করে। চরফ্যাশন সদরে এসে আপনারা একটা বাসে উঠে চলে যাবেন দক্ষিণ আইচা, ভাড়া নেবে 30 টাকা করে। দক্ষিণ আইচা থেকে আপনি চর কচ্ছপিয়া ঘাটে চলে যাবেন টেম্পুতে করে, ভাড়া নেবে 20 থেকে 30 টাকার মতো। সেখান থেকে ট্রলার ভাড়া করে চলে যাবেন চর কুকরিমুকরি।
বন্ধুরা আমরা চলে আসছি কসুবিয়া ঘাটে, আর এখান থেকে আমরা একটা ট্রলার বা একটা স্পিড বোট ভাড়া করব, দেখি কারোর সাথে কথা বলা যায়। বন্ধুরা এই হচ্ছে স্পিড বোট চালক আর এখানকার লোকাল গাইড, ওনার সাথে। ভাই আপনার নাম? কামাল হোসেন। কামাল হোসেন। আপনি এখানে স্পিড বোটে করে কোন কোন জায়গা ঘুরাবেন? বাগান, তারপরে তারুয়া দ্বীপ, আচ্ছা। তারপরে রেস্ট হাউস, কালেকচর। আচ্ছা, অ্যারাউন্ড কিরকম আনুমানিক ভাড়া নেন? এক সময় তো ভাড়া কমে বাড়ে। হ্যাঁ, ভাড়া নিতে আসছি মনে করেন যে নারকেল বাগান আকার পুরো ইউনিয়ন করলে কুকিমুখি আসলে ভাড়া নেই 4,500 টাকা। আচ্ছা, 5,000 টাকা। আর ওই তারুয়া দ্বীপ যাইলে 7,000, 6,000 টাকা। আর আপনার ফোন নাম্বারটা আমাদের দর্শকের উদ্দেশ্যে বলেন। 0728208 ওকে, ঠিক আছে, ধন্যবাদ। বন্ধুরা আমাদের এই স্পিড বোটটা ভাড়া করেছি, দাম হচ্ছে 2,500 টাকা। যদিও তারা 4,000 থেকে 4,500 মতো আমাদের কাছে দাম চেয়েছিল, কিন্তু আমরা সেটা প্রায় 2,500 টাকার ভিতরে কমপ্লিট করি। চলুন যাবো। দর্শক বন্ধুরা, আপনারা যারা চর কুকিমুখি বেড়াতে আসবেন তারা চেষ্টা করবেন স্পিড বোট ভাড়া না করে একটি ট্রলার ভাড়া করার। ট্রলারে করে ঘুরে দেখার সুবিধা হচ্ছে ট্রলার যেহেতু আস্তে আস্তে চলে, সেই জন্য আপনি চারপাশে সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন, কিন্তু সেটা স্পিড বোটে সম্ভব হয় না। এখানে ট্রলার রিজার্ভ ভাড়া হচ্ছে 1,000 থেকে 1,200 টাকার ভিতরে। আপনি একটু কথাবার্তা বলে নেবেন। আর আপনারা যারা হাতে 2 থেকে 3 দিন সময় নিয়ে আসবেন তারা ট্রলার রিজার্ভ না করলে হবে। চর কচ্ছপিয়া ঘাট থেকে চর কুকিমুখি যাওয়ার লোকাল ট্রলার রয়েছে, তার ভাড়া দিবে 30 থেকে 40 টাকা করে। আপনারা চর কুকিমুখি পৌঁছে চর কুকিমুখিতে খাবার অর্ডার করতে পারবেন। সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে একটি ছোট নৌকা ভাড়া করে চারপাশের এরিয়াটা ঘুরে দেখতে পারবেন। আমরা এখন চর পাতিলার দিকে এগিয়ে যাচ্ছি, সেখানে নামবো, সেই পাতিলা দেখবো এবং তারপরে চর কুকিমুখি, নারিকেল বাগান, গেস্ট হাউস, এগুলো সব ঘুরে ঘুরে দেখবো। আর আপাতত এখন এই সৌন্দর্য উপভোগ করুন।
কি হয়েছে? সব হচ্ছে খাজুর গাছ, বলতেছে নারিকেল বাগান। কি দেখছেন মামা? কি দেখলেন? ভালো, ভালো না? খুবই ভালো। হ্যাঁ, এই জায়গার নাম হচ্ছে আসলে নারিকেল বাগান, কিন্তু আসলে কই নারিকেল বাগান কই? পুরোটাই ইমেজিং স্পট, নারিকেল বাগান দিয়ে কিছু গাছ মানে আছে। এটা কিন্তু সাগর, এটা কি সাগর? এটা এদিকে ব্রহ্মপুত্র। মেঘনা নদী। এটা কিন্তু পুরোটা সাগর। ও আচ্ছা। বন্ধুরা, এই জায়গাটার নাম হচ্ছে নারিকেল বাগান, কিন্তু আসলে নারিকেল বাগান হলো এই জায়গার কোথাও কোনো নারিকেল দেখি নাই বা নারিকেল গাছও দেখি নাই, তবে একটা মহা বিশাল সমুদ্র দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বঙ্গোপসাগর। দর্শক বন্ধুরা, আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নারিকেল বাগান। এখানে বেশিরভাগ দর্শনার্থীরা যারা চর কুকরিমুখী ঘুরতে আসে তারা এই জায়গাটিতে ক্যাম্প করে রাত্রি যাপন করে, কারণ আশেপাশে কোনো থাকার হোটেল নেই। এখানে সাগর, সামনে সাগর, পিছনে গাছ, বসার জন্য জায়গা আছে। সবগুলো দেখা শেষ করে আমরা এখন স্পিড বোটের দিকে ফিরে যাচ্ছি। এখান থেকে সম্ভবত আমরা চর কুকরিমুখী যাব। ও আর কি কথা, আমাদের গাইড আমাদেরকে বলেছিল যে এই বনে নাকি বানর থাকে, কিন্তু আসলে আমাদের চোখে সেই বানর চোখে পড়েনি। তবে সামনে আরেকটি বন আছে যেখানে হরিণ দেখা যেতে পারে। চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমাদের প্রথম পর্ব এখানেই শেষ, আর দ্বিতীয় পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।